লীগের ট্যাগ দিয়ে এরপর ভারতবাসী বলে তারা হচ্ছে এগুলো মনে করলে ভাঙার চেষ্টা করছে। যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের রক্তক্ষরণ করতে হয়, তাও আমরা করব। আমাদের দেশের জায়গা আমরা সঠিকভাবে বুঝে নিব। আমরা তো এই আন্দোলনে অংশ নিতে চাই না। আমাদের আন্দোলনে অংশ নেওয়ার কারণ হচ্ছে আমাদের ধর্মীয় অবমাননা। আমাদের গাইবান্ধাতে পলাশবাড়িতে আমরা শ্রী রামচন্দ্রের একটি বিশাল বড় একটি উচ্চতম আমরা প্রতিমা তৈরি করছি। আমরা এই প্রতিমা তৈরি করছি এটা দেখে কিছু উগ্রবাদী এবং জঙ্গিবাদীরা আছে যারা নাকি নিজেদের মৌলবাদী দাবি করে, তারা রাস্তাঘাটে স্লোগান করছে এবং সরকারকে তারা আলটিমেটাম দিচ্ছে যে রাম প্রতিমা এটা বন্ধ করতে হবে। তারা বাংলাদেশে হিন্দুদের কোনো মূর্তি রাখতে দিবে না। তারা প্রকাশ্যে আহ্বান করছে বাংলাদেশের হিন্দুদের মূর্তি ভাঙার জন্য। তো আমার কথা, এই দেশ সবাই যে মুখে ভেনা তুলে পারে বলতে বলতে যে এই দেশ সাম্প্রদায়িকতার দেশ, তাহলে কেন এখানে এরকম অবসাম্প্রদায়িকতা সৃষ্টি হচ্ছে? আমাদের দেশে আমরা হিন্দুরা মূর্তি করব, মুসলিমদের মসজিদ থাকবে, সবাই আমরা এখানে মিলেমিশে থাকবো। এখানে আমরা হিন্দুরা যখন কোনো একটা কিছু করতে চাই তারা কেন আমাদেরকে বাধা দেয়? তারা মূর্তি ভাঙার সরাসরি আহ্বান করছে। শুধু তাই নয়, আমাদের ভগবান শ্রী রামচন্দ্রের যে প্রতিমার ছবি আছে তারা ব্যানারে লাগিয়ে সেটার উপর জোতা নিক্ষেপ করছে। এরা তো আমাদের ধর্মীয় আঘাত। তাদের কাউকে এখনো পর্যন্ত আইনের আওতায় আনা হয় নাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছিলাম যে আমাদেরকে 3 দিনের মধ্যে আমাদের এই একটা বিচার দিবেন। আপনি যদি এই বিচারটা দিতে না পারেন তাহলে আমরা আগামী শুক্রবার হচ্ছে সকলে মিলে বড় সমাবেশ করব। তাই আজকে আমাদের এই সমাবেশে জড়ো হওয়া, কারণ 3 দিনের মধ্যে উনি কোনো পদক্ষেপ দেখায়নি। ইন্টারিম সরকারের সময় আমাদের কি বলবো, মানে 5 আগস্টের উপর তারা বিভিন্ন হিন্দু ধর্মীয় পর্যায়গুলোকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে এরপর ভারতবাসী বলে তারা হচ্ছে এগুলো মনে করলে ভাঙার চেষ্টা করছে। তো এই যে এগুলো সে ভাঙতেছে, আমরা একটা আশায় ছিলাম যে নতুন একটা দল আসবে, নতুন একটা সরকার আসবে, তারা আসলে পরে এইসব কিছু বন্ধ হবে। নতুন সরকার আসলো কিন্তু এগুলো এখনো পর্যন্ত বন্ধ হচ্ছে না। আমি জানি না এই দেশের পরিস্থিতি কি হবে, কিন্তু আমরা হিন্দুরা চুপ করে বসে থাকার মতো নাই। আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হব। যদি আমাদের জীবন দিতে হয়, আমাদের রক্তক্ষরণ করতে হয়, তাও আমরা করব। আমাদের দেশের জায়গা আমরা সঠিকভাবে বুঝে নিব। আমাদের দেশে এখনো পর্যন্ত কিছু পাকিস্তানির বীজ রয়ে গেছে। আসলে বলতে গেলে একটা জমিতে যদি একটা পচাম থাকে না, এক সময়ের মধ্যে ওই একটা পচাম ওই সকলকে মনে করেন পচিয়ে দেয়। এরকম 1টা 2টা 3টা 4টে এরকম কিছু বীজ পাকিস্তানের উগ্রবাদী রয়ে গেছে আমাদের এই দেশে, যারা নাকি বিভিন্ন ধর্মীয় বাহানা অজুহাত দিয়ে মানুষকে খেপাচ্ছে এবং উগ্রবাদিতা এবং জঙ্গিবাদিতা এবং এই দেশের মধ্যে একটা ধর্মীয় দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। আমি মনে করি এখানে বিপক্ষীয় দলেরও কোনো হাত থাকতে পারে, কারণ তারা তো ধর্মের ভিত্তিতে রাজনীতি করে থাকে। তোমরা তো সেরকম কুকুর হয়ে গেলে যে কুকুর কামড়াচ্ছে বলে আমরা কুকুরকে কামড়াচ্ছি। আমি এই দেশে জন্ম নিয়েছি। যদি বলতে যাই এই বাংলাদেশের 82% যে জায়গা জমি আছে সেগুলো হচ্ছে গিয়ে হিন্দুদের জায়গা জমি। 1971 সালে যেভাবে হিন্দুরা দেশ ছেড়ে চলে গিয়েছিল, যদি খোঁজ নিয়ে দেখা যায় এই হিন্দুদের বাচ্চাদের জায়গা সম্পত্তি এখন বর্তমানে অধিকাংশ মুসলিম ভোগ করে খাচ্ছে। বাংলাদেশের হিন্দুরা তখন দেশান্তর হয়েছিল, হয়ে নিজেদের জায়গা সম্পত্তি সবকিছু ফেলে রেখে। এরকম অনেক হাজার হাজার হিন্দুর জায়গা আছে যেগুলো নাকি বাংলাদেশে পড়ে রয়েছে, কিছু মুসলিমরা জোরপূর্বক সেটা ভোগ করতেছে। যদি এগুলোর সঠিক খোঁজ না হয় না, তাহলে বাংলাদেশের অর্ধেক সম্পত্তি হিন্দুদের, এটা আমি বলে রাখলাম। তো আজকে আসলাম সুস্মিতাকে নিয়ে। আশা করি আপনারা সুস্মিতাকে চিনতে পারছেন। তো সুস্মিতা বলছে যে যদি জায়গা জমির বা হিসাব করা হয়, যুদ্ধের বিষয় যে বললো, যুদ্ধের সময় যে জায়গা জমি ছিল, ওই জায়গা জমি নাকি বেশিরভাগই হিন্দুদের। ওকে, মেনে নিলাম হিন্দুদের, বাট আপনি এটা তো আগে বলুন যে এখানে হিন্দু আসলো কি, মানে কোথা থেকে আসলো, কীভাবে আসলো? এটা 1947 সালে এটা একটা মুসলিম কান্ট্রি ছিল। আর 1947 সালেই মুসলিমরা বিভক্ত হয়ে 2টো দেশ হয়, একটা হয়েছে পূর্ব পাকিস্তান, একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। সেখানে সেটা মুসলিমদের আওতায় ছিল, মুসলিমদের জায়গা ছিল। আপনি কীভাবে বলেন যে সেই জায়গা আপনাদের হিন্দুদের ছিল? আচ্ছা, সেটা বড় কথা না, আমাদের ধার্মিক এত ভেদাভেদ নেই, তাই তো আপনি ওই জায়গায় বাংলাদেশের নাগরিক, এই জায়গায় জন্মগ্রহণ করেছেন। এখন আপনারা এই জায়গায় আপনাদের জায়গা আছে, জায়গা নেই বললে তা হবে না। এখন কথা হচ্ছে যে আপনারা আন্দোলন করেছেন তা আবার মুসলিমদের বিরোধী হয়ে। আচ্ছা, ঠিক আছে। পলাশবাড়ি যে রামের যে মন্দির তৈরি করা হয়েছে, সেখানে আমাদের মুসলিমরা বাধা দেওয়াতে আপনারা সেটাকে প্রতিবাদ করেছেন আর বলছেন যে মৌলবাদী বা মৌল জঙ্গি বা এইরকম কিছু বলছেন। তো কথা হচ্ছে যে আপনারা পুরা ইসলামিক যারা
বড় বড় পণ্ডিত বলতে পারেন, তাদেরকে আপনারা বলছেন যে ওরা মৌলবাদী বা জঙ্গি আখ্যা দিচ্ছেন। আচ্ছা, ঠিক আছে। আমার কথা হচ্ছে যে আপনাদের যে রাম মন্দির করেছেন সেখানে উদ্বোধন করার জন্য ইন্ডিয়ান থেকে হাই কমিশনার আসবে কেন? ইন্ডিয়া থেকে কেন আসবে? কেন বাংলাদেশে কি বড় পণ্ডিত নেই বা পুরোহিত নেই? উদ্বোধন করলে কি হয়? ইন্ডিয়া থেকে আনতে হবে কেন? আর আনবেন ইন্ডিয়ানরা যা শুরু করছে সেটাও দেখছেন, দেখার পর আপনার তা নিয়ে প্রতিবাদ করেননি। অথচ যখন বল রাম মন্দির স্থগিত থাকবে এমন কিছু একটা যখন মুসলিমরা বললো, তখনই আপনাদের গায়ে লেগে গেল খুবই। আপনাদের হিন্দুরা যে আমাদের ইসলামিক আলেমদের জঙ্গি বলছেন, তাদের তো প্রতিবাদ একবার করা হয়নি। আচ্ছা, ঠিক আছে, তাহলে দেখুন আপনাদের হিন্দুরা কীভাবে একজন আলেমকে অবমাননা করাচ্ছে। কীভাবে একটা আলেমকে অবমাননা করছে, আর আপনারা তারও কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমি শুধু এতটুকুই আপনাদের কাছে আশা রাখবো, আপনারা এদেশের নাগরিক, এদেশে জন্মেছেন আর এদেশেই থাকবেন। আমাদের মধ্যে আগেও কোনো ভেদাভেদ ছিল না, এখনও হচ্ছে না। আপনারা হয়তো জানেন না, আপনাদের মধ্যে কোনো এক ধর্মের যারা এই দেশকে বিকৃতি করার জন্য ইন্ডিয়ার হয়ে কাজ করছে, আপনি সেটা জানেন, আপনি ওইগুলো প্রতিবাদ করেন। আর যে আপনাদেরকে অবমাননা করবে, ইনশাআল্লাহ বাংলাদেশের সংবিধানে যা আছে তার শাস্তি হবেই। একটি কথা কিন্তু ঠিক বলেছেন যে এটা সাম্প্রদায়িক দেশ। আমার কথা, এই দেশ সবাই যে মুখে ভেনা তুলে পারে বলতে বলতে যে এই দেশ সাম্প্রদায়িকতার দেশ, এটা সত্যি কথা। কিন্তু এখন এই মিলামেশে থাকার ভিতরে ফাটল ধরাচ্ছে কে? আশা করি বুঝতে পারছেন। কোনো ধর্মেই চায় না যে কোনো ধর্মকে ক্ষতি করুক। তাই আমি সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো যে সবাই মিলেমিশে আমাদেরকে দেশটাকে বাঁচাতে হবে, আর সবাই মিলেমিশেই থাকতে হবে। এরপরে আসবো আপনাদের চৈতালি রায়, খবর কলকাতা না, ফ্রম দিল্লি। ওকে, খুদা হাফেজ।